মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো ধর্মপ্রাণ মুসল্লির চোখের পানি আর আমিন আমিন ধ্বনিতে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। সকাল 9:10 শুরু হয়ে এই মোনাজাত শেষ হয় 9:37। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবাইর আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখের ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লিরা ছাড়াও ভোর থেকে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে লাখো মুসল্লি বিভিন্ন যানবাহনে টঙ্গী পৌঁছান। অনেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটেও যেতে দেখা যায়। গত বৃহস্পতিবার বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদীর তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার 58তম জামাত শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপে 3 দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم إننا ضعفاء فقبل اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إننا ضعفاء فقبل في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا বায়ু দূষণের দিক দিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ ঢাকার বাতাসের মান বিপজ্জনক। সংস্থাটি জানিয়েছে রোববার সকালে ঢাকার বায়ুমান সূচকের স্কোর ছিল 374। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার AQI রেকর্ড করা হয় 216। আর তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এই শহরটি রোববার সকালে বায়ুমানের স্কোর 215। এই দুটি শহরের বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানিয়েছে আইকিউ এয়ার। রোববার সকালে রাজধানী ঢাকার ঘন কুয়াশা দেখা যায়। গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পরিস্থিতি ভালো না হয় সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এবার মাইটিভি বিশেষ। নানা শ্রেণী ও পেশার মানুষ যখন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার আদায় করে নিচ্ছে নিজেদের দাবি, তখন বঞ্চনা অবহেলাকেই ভাগ্য হিসেবে মেনে ধর্মপ্রাণ মানুষকে নিয়ে ইবাদত বন্দেগী করে জীবন পার করছেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। দেশের বেশিরভাগ মসজিদের ধর্মগুরুদের বেতনই হয় অনুদানে। তাও এতটাই সামান্য যে পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে জীবনযাপন করাই কষ্টের। তবুও নেই তারা আন্দোলন সংগ্রামে। তবে আশার কথা হচ্ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্টে বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছিল গোটা বাংলাদেশ। পতন হয় স্বৈরাচারী শাসকের। দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেয়ে নতুন বাংলাদেশে যার যার মতো করে মাঠে নামছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কিন্তু যুগ যুগ থেকে বঞ্চিত হলেও এই কাতারে নেই অন্যতম সম্মানের পেশা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমরা। শহর নগরের গুটিকয়েক ব্যতীত প্রায় শতভাগ মসজিদই জরাজীর্ণ, আর এরই মধ্যে চলে নামাজ আদায় এবং অন্যান্য ইবাদত বন্দিগি।
দেশের প্রায় সবগুলো মসজিদই অনুদান নির্ভর। ইমাম মুয়াজ্জিনদের বেতনও সেই দানের উপরই। গ্রামীণ জনপদের ইমামদের সম্মানী 1 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000-এর বেশি নয়। মুয়াজ্জিনদের বেতন তার অর্ধেক প্রায়। কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ আবার নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে তুলতে হয়, আর তা দিয়েই চলে তাদের এবং পরিবার পরিজনের ভরণ পোষণ। জি, আমাকে এখানে দেয় 7,000 টাকা। 7,000 টাকা দিয়ে এই আল্লাহ চালায়। আমরা তো ওই একটাই কথা বলি, ইমাম সাহেব আল্লাহই চালায়। মসজিদ কমিটির পক্ষ থেকে 5-7 হাজার টাকা করে আমাদেরকে বেতন দেয়। সব কিছুরই দ্রব্যমূল্য এবং চলাচল এ মিলাইয়া সাংসারিক যেই খরচ, এই খরচে চলা অতি কষ্ট। আমরাও তো এনে দরিদ্র মানুষ, গরিব মানুষ, তেমন কাছে আমরা সহায়তা করতে পারি না। এই দিয়ে কি কোনো রকম আর কি চলে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সারা বছরই আল্লাহর ঘর মসজিদে সেবা দিয়ে যান সংশ্লিষ্টরা। পরিবার রেখে লজিং কিংবা মসজিদের পাশে ছোট্ট ঘরেই কাটে তাদের জীবন, আবার তাও নেই অনেক মসজিদে। আজ পর্যন্ত আমি এক নাগারে এখানেই আছি। না, আমরা ছুটিতে যাই না। একটা নগণ্য বেতনই দেওয়া হয়, সামর্থ্য নাই মসজিদ কর্তৃপক্ষের। স্বাধীনতার 5 দশক অতিবাহিত হলেও সম্মানিত এই পেশাজীবীদের নিয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপেরই বাস্তবায়ন হয়নি। এদের ব্যাপারে যদি একটু দৃষ্টি নেয়, কষ্ট অনুভূতি হয়ে কাজ করা সম্ভব। গভর্নমেন্ট যদি আমাদের একটু নজর দিত তাহলে আমাদের উপকার হতো। যদি কমপক্ষে মাসে যদি 5,000 টাকাও দিত, তাহলে সাথে 12,000 মিললে আমাদের একটু সংসার মোটাই ভালোভাবে চলতো। ইমামের বেতন দেওয়া হয় 6,000 বা 7,000 টাকা, এতে তাদের কিছুই হয় না। আশার কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার ইমাম মুয়াজ্জিনদের জন্য নিচ্ছে পদক্ষেপ। ইমাম, মুয়াজ্জিন, পেশিমাম, খাদেমদের জন্য একটা পে স্কেল করার উদ্যোগ নিয়েছি, কমিটি গঠন করেছি, তারা কাজ করছেন। 2015 সালের পে স্কেল অনুযায়ী একজন অফিসার কত বেতন পায়, এইটার ভিত্তিতে আমরা একটা পে স্কেল ঘোষণা করব। দেশের প্রায় 3 লাখ মসজিদে কম বেশি 17 লাখ ইমাম মুয়াজ্জিন এবং খাদেম রয়েছে। প্রাথমিকভাবে এর মধ্য থেকে 10 ভাগ মসজিদে দেয়া হবে 12,000 টাকা করে। একইভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দেয়া হবে এই সুবিধা। এমনকি উৎসব ভাতাও পাবেন তারা। এটা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, এগুলোর ব্যাপারে আমরা কার্যকর করার চেষ্টা করব। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মাত্র 7 মাসে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে 7 বছর বয়সী শিশু জুনায়েদ আহমদ। আশুলিয়ার স্থানীয় একটি মাদ্রাসা থেকে জ্ঞান অর্জন করেন তিনি। অল্প বয়সে হাফেজ হওয়ায় গর্বিত বাবা মা হাফেজ সন্তানের জন্য দোয়া চান সকলে। শিশু হাফেজের প্রতিভায় মুগ্ধ সহপাঠী, বন্ধু বান্ধব ও শিক্ষকেরা। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবজিদ উচ্ছ্বাস। নাম তার মোহাম্মদ জুনায়েদ আহমদ, বয়স কেবল 6 পেরিয়ে 7। এইটুকু বয়সেই কোরআনে হাফেজ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আশুলিয়ার বসুন্ধরা এলাকার মাদ্রাসা পড়ুয়া এই শিশুটি। সহপাঠী, বন্ধুবান্ধব, শিক্ষক সহ সকলেই বিস্ময় সৃষ্টি করা শিশুটির জ্ঞানের প্রতি মুগ্ধ। ভবিষ্যতে ছেলেকে আলেম বানাতে সকলের কাছে দোয়া চাইলেন বাবা মা। আপনারা দোয়া আল্লাহ তাআলা রহমত করছে আমার ছেলেকে, আশা করি আরো যেন কিছু হতে পারে আমার ছেলে। আমার আপনাদের দোয়া আমার ছেলেকে হক্কানি আলেম ও হিসাবে কবুল করে। তালিমুল ইসলাম বসুন্ধরা মাদ্রাসার ছাত্র জুনায়েদ আমাদের ছাত্র ভাই। বড় হয়ে অনেক বড় একটা আলেম হতে পারে, দ্বীনের খেদমত করতে পারে। সবাই জুনায়েদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। নেত্রকোনা জেলার জিয়াউর জিন্নুরা দম্পতির ছেলে বড় হয়ে ইসলামের পথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া চান। আমি বড় একটা আলেম হতে চাই। আলেমে আমি দ্বীনের খেদমত করবো, কোরআনের খেদমত করবো। আপনি সবাই আমার জন্য দোয়া করবেন। হাফেজ জুনায়েদ দারুল কুরআন তালিমুল ইসলাম মাদ্রাসায় 12 মে 2024 থেকে 12 ডিসেম্বর 2024 এই সময়ের মধ্যেই পবিত্র কুরআনে হিফজ সম্পন্ন করে। এতে হাফেজ জুনায়েদ আহমেদকে নিয়ে গর্বিত সকলে। আলিফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, হিফজ কমপ্লিট করেছে। আমরা গর্বিত। আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা এই জুনায়েদ আহমেদের মতন বেশি বেশি কোরআনে হাফেজ তৈরি করতে পারি। হাফেজ জুনায়েদ এর জন্য দোয়া জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন হাফেজ জুনায়েদকে দেশ, জাতি, উম্মার কল্যাণে একজন ভালো হাফেজ, একজন দায়ী হাফেজ, আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম কোরআনের আলোয় আলোকিত হোক সর্বত্র। সমাজ থেকে মুছে যাক অন্যায়, অনিয়ম, দুর্নীতি। প্রতিষ্ঠিত হোক কোরআনের শাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে মহোৎসব চলছে। বেশ কয়েকদিন সিন্ডিকেটের নেতৃত্বে দিনরাত চলছে বালু উত্তোলন। অপরিকল্পিত ও অনুমোদনহীনভাবে বালু তোলায় বাড়ছে নদী ভাঙন। সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। প্রতিনিধি মনোয়ার কাননের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। চাঁদপুর সদর, মতলব ও হাইমচর উপজেলার পদ্মা ও মেঘনা নদীতে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী এমপিদের মদদে চলত বালু উত্তোলনের মহোৎসব। অন্তর্বর্তীকালীন সরকারেও বন্ধ হয়নি একই সিন্ডিকেটের বালু উত্তোলন, বরং আগের চক্রের সাথে নতুন করে বেশ কয়েকটি চক্র যুক্ত হয়েছে। 100 কিলোমিটার দীর্ঘ পদ্মা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালি। এ নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার সচেতন মানুষ। দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বালি উত্তোলন চলছে, এতে করে আসলে কিন্তু ক্ষতির আশঙ্কাটাই বেশি এবং ক্ষতি হচ্ছে। ওই এলাকার সাধারণ জনগণ এই বালু সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার এবং তারা কোনো অবস্থাতেই এই বালু সন্ত্রাসকে তারা বালু প্রতিহত করতে গিয়ে তারা প্রতিহত হচ্ছে না। অতি শীঘ্রই মেঘনা ও ধনগদা থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধে আপনারা কঠোর একটা পদক্ষেপ নেবেন এবং এখানকার মতলব উত্তরের মাটি, মানুষ ও মায়ের নিরাপত্তায় আপনারা কাজ করবেন, এটা অনুরোধ জানাচ্ছি। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও বরিশাল জেলার সীমান্ত এলাকায় বালু উত্তোলন বেশি হয়। কালে ভদ্রে পুলিশি অভিযান হলেও থামেনি চক্রটি, বরং স্থান পরিবর্তন হয় কেবল। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত জানিয়েছে নৌপুলিশ। নৌপুলিশ চাঁদপুর অঞ্চল অবৈধ বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রতিনিয়ত তাদের অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা অর্ধশতাধিক এই চক্রের সদস্যদেরকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। 30টি মামলা আমরা গত 2 মাসে তাদের বিরুদ্ধে দায়ের করেছি। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা নদীতে থেকে বালি উত্তোলন করে তারা সবাই অবৈধভাবে করে, অন্যায় করে, এবং এই বিষয়ে আমরা অনেকগুলো অভিযান করেছি এবং সামনেও করব। চাঁদপুর নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাঁচাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে চাঁদপুরবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 10.5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে শনিবার দিবাগত রাত 10:30টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এই মুহূর্তে ফেরিঘাটে আছেন প্রতিনিধি শেখ মোমিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মোমিন, দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচলের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ লুপা, আপনি যেমনটি বলছিলেন এই ঘন কুয়াশার কারণে টানা 10.5 ঘন্টা ফেরি বন্ধের পর পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। আর এই টানা 10 ঘন্টা ফেরি বন্ধের কারণে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ তাদের বেড়েছিল। আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে যখন এই পদ্মায় কিছুই দেখা যাচ্ছিল না, এই শনিবার দিবাগত রাত 10:30টার দিকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আজ সকাল 9টার পর থেকে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ার পর আবার পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আর এই যে টানা ফেরি বন্ধ, এই বন্ধের কারণে এই ঘাট এলাকায় দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে বয়স্ক এবং শিশুরা চরম দুর্ভোগে পড়েছে। তবে ইঞ্জিন চালিত ট্রলারে করে ঝুঁকি নিয়ে যাত্রীদের পারাপারও আমরা ঘাট এলাকায় দেখেছি এবং আমরা নৌ পুলিশের কোনো সদস্য কিন্তু এই ঘন কুয়াশার মধ্যে ঘাট এলাকায় তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। এই ব্যাপারটি নিয়ে আমরা বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নৌরুটে ছোট বড় ফেরি চলাচল করছে এবং এই 15টি ফেরি দিয়েই এই বর্তমানে মমিন, আপনাকে ধন্যবাদ। এবার আমাদের কৃষি।
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর সুনামগঞ্জ জেলার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন চাষিরা। তবে ফুলকপির ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে পড়েছেন অনেকে। এদিকে কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় এবছর সবজি চাষে লাভবান হওয়ায় প্রত্যাশা কৃষকদের। সুনামগঞ্জের প্রতিনিধি আবু হানিফের পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। সুনামগঞ্জ জেলায় চলতি বছর 12,760 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করা হয়েছে। জেলার 12টি উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে শিম, লাউ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো সহ নানা জাতের শীতকালীন সবজি। বিক্রির যোগ্য হওয়ায় প্রতিদিনই মাঠ থেকে তোলা হচ্ছে সব শাকসবজি। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অন্য বছর থেকে হলেন প্রচুর ভালো। এলাকার অনেক যুবক পোলাপান আগে ঘুরতো ফিরতো এই মাইডাঙ্গা করতে। এই কর্মসংস্থানটা খোলার কারণে অনেক বেকার যুবকের কাজ করার স্থান হয়েছে। অন্য বছর থেকে এই বছর খুবই ফসল ভালো হয়েছে। 50-60 জন আমরা দৈনিকই তারা থাকে। এদিকে সবজির বাম্পার ফলনে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। অনেকটাই নেমে এসেছে সবজির দাম। আর ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন ফুলকপি চাষিরা। কপির দাম একদম কম, সার, বিষ, কামলা এগুলা দিয়ে আমরা বেশি একটা লাভবান হইতে পারবো না। সিম হয়েছে, কপি হয়েছে, অনুমোদন দিয়ে দামে কি আমরা হতে হয় না। মানে 1500 টাকা বস্তা সার, একখানে 4 বছর সার লাগে। আর বেচতে লাগে আমরা 500-600 টাকা মন বেচে লাগে, আমরা হতে হয় না। আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহার করায় চলতি বছর সুনামগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে বলে জানান এক কৃষি কর্মকর্তা। সুনামগঞ্জ জেলায় এবছর শীতকালীন সবজির আবাদ হয়েছে 12,760 হেক্টর, যা গত বছরের চেয়ে প্রায় 10 হেক্টর বেশি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদেরকে প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে তারা উন্নত জাতের বীজ এবং সুষম মাত্রায় সার ব্যবহারের ফলে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন শাকসবজির আবাদের ফলন অত্যন্ত ভালো হয়েছে। সরকারি সহায়তা পেলে সবজি চাষ করে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, আপনারা জানেন একটু আগে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত। সেখানে আছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলী। যুক্ত হব তার সাথে। ইউসুফ, আখিরি মোনাজাতে আর কি তথ্য আছে আপনার কাছে? ঘরে ফেরা মানুষের পর্যাপ্ত যানবাহন ও যানজটের কি অবস্থা আমাদেরকে জানান। লোপা, আপনি জানেন যে আজকে ইজতেমার যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই কিন্তু আপনার মুসল্লিদের ঢল কিন্তু অর্থাৎ ইজতেমা ময়দান থেকে বাহিরের দিকে ঢাকা ময়মনসিংহ যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কে এসে মিশেছে একদিকে। আরেকদিকে হলো আবদুল্লাপুর থেকে যে সড়কটি আশুলিয়ার দিকে চলে গেছে সেই সড়কটিতেও কিন্তু মানুষের ঢল নেমেছে। অর্থাৎ এই যে আজকে যে আখিরি মোনাজাত হলো, সেখানে আল্লাহ তাআলার দরবারে মুসল্লিরা দোয়া করলেন যে সারা বিশ্ব যেন শান্তিময় হয়, বাংলাদেশ যেন শান্তিময় হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেন শান্তিময় হয়। এই জন্য তারা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছেন। এছাড়া দেশের পরিস্থিতি যেন ভালো থাকে এবং ইসলামের যে হাদিস এবং কোরআনের যে নিয়ম সেগুলো যাতে তারা দেশব্যাপী প্রচার করতে পারে, এখান থেকে তারা ছুটে যাবেন। অর্থাৎ এই যে ইজতেমা ময়দানে জড়ো হওয়ার একটি উদ্দেশ্য রয়েছে। সারা বছর ভরে বিভিন্ন মসজিদে মুসল্লিরা যে তাবলিকের দাওয়াত দিয়ে থাকেন, বছর শেষে নির্দিষ্ট একটি দিনে তারা এই টঙ্গীর তুরাগ তীরে যে ইজতেমা ময়দান রয়েছে সেখানে তারা জড়ো হয়। অর্থাৎ এখান থেকে জড়ো হয়ে এই 3 দিনব্যাপী যে ইজতেমা অনুষ্ঠিত হয়, সেই ইজতেমায় দেশের এবং বিদেশের বিভিন্ন উলামায়ে কেরামগণ সেখানে বক্তব্য রাখেন কিভাবে তাবলিগ জামাতে গিয়ে ইসলাম ধর্মকে প্রচার করবেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে ইসলাম প্রচার করা হতো, সেটির জিম্বাদার হচ্ছে আজকে যারা এই ইসলামকে প্রচার করছেন, তাবলিগ জামাত করছেন, তাদের হাতে। অর্থাৎ তারা কিভাবে ইসলাম ধর্মকে প্রচার করবেন, দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন, যারা আল্লাহর পথে পরিচালিত না হয় তাদেরকে কিভাবে আল্লাহর পথে পরিচালিত করাবেন, সেজন্য তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মসজিদে মসজিদে তাবলিগ জামাতের মাধ্যমে সেখানে নামাজের সময় এবং নামাজের পরেও বাহিরে বের হয়ে বিভিন্ন গ্রামে এবং হাটবাজারে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে থাকেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে
ইহকাল এবং পরকালে শান্তি পেতে হলে কোরআন এবং হাদিসের আলোকে চলার কোনো বিকল্প নেই। তাই কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে গড়া, অন্যের জীবনকে গড়তে উৎসাহিত করা, এটি হচ্ছে তাবলিগ জামাতের উদ্দেশ্য। এই জন্য দেশের বিভিন্ন প্রান্তে এই তাবলিগ জামাত থেকে ছুটে যাবেন বিভিন্ন মুসল্লিরা, তারা ইসলাম ধর্মকে প্রচার করার জন্য। অর্থাৎ এখানে আসার যে উদ্দেশ্য, দেশে এবং বিদেশে যেসব উলামায়ে কেরামগণ এখানে আসেন তাদের কাছ থেকে বিভিন্ন বয়ান শুনে থাকেন এবং এই বয়ান শুনে তারা বয়ানের মাধ্যমে এখান থেকে যে শিক্ষা লাভ করেন সেই শিক্ষাটি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তারা এই ইজতেমা ময়দান থেকে আবারও ছুটে যাবেন 3 দিন, 7 দিন কিংবা 40 দিন অথবা 120 দিনের জন্য। সেখানে গিয়ে তারা এখানে যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে তারা দেশের বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও তাবলিগ জামাত এখান থেকে অনেকে রওনা দিবেন। সেখানে গিয়েও তারা এই তাবলিগ জামাত এবং বিশ্ব ইজতেমা ময়দানের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিবেন, নিজের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ মোতাবেক গঠন করার জন্য, চলার জন্য। লোপা, বিশ্ব ইজতেমা ময়দান থেকে এই ছিল আমার কাছে তথ্য। লোপা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর সাথে। এবারে গ্রাম বাংলার খবর। বিগত 16 বছরে শেখ হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে। যুগে যুগে হিটলার, টিক্কা খান, আইয়ুব খান সহ অত্যাচারী শাসকদের পতন হয়েছে, হাসিনারও পতন হয়েছে। শনিবার কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত জরুরি সংস্কারপূর্বক অবিলম্বে নির্বাচিত সরকারের প্রত্যয়ে কুমিল্লা সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিনা নির্বাচনে ক্ষমতায় দীর্ঘায়িত না করে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক বিএনপি চেয়ারপারসনের অপর উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তারেক রহমানের 31 দফা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজনৈতিক দফা হিসেবে উল্লেখ করেন। দাবিগুলো বাস্তবায়ন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। প্রধান উপদেষ্টা আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা ডক্টর শাহ মোহাম্মদ সেলিম সহ অনেকে। দেশে গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে দাউদকান্দিতে আগামী 8 ফেব্রুয়ারি এক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দাউদকান্দি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে যশোরে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। শনিবার ইসলামী ছাত্র শিবির যশোর শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবির যশোর শহর শাখার সভাপতি আহমদ ইব্রাহিম শামীমের নেতৃত্বে রেলগেট মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এস.এম. তানভীর, যশোর শহর শাখা সেক্রেটারি ওবায়দুল হোসাইন ও প্রচার সম্পাদক জাহিদ হাসান সহ অন্যান্যরা। আগামী 7 দিনের মধ্যে কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধন করার দাবিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব হায়াত আলী চেয়ারম্যানের সঞ্চালনায় এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সভায় নেতৃবৃন্দ বলেন, একনেকে অনুমোদনের পরেও ঝাউদিয়া থানার উদ্বোধন করা হচ্ছে না। আগামী 7 দিনের মধ্যে উদ্বোধন করা না হলে 6 ইউনিয়নের সকল মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকুরিয়া বাজার বণিক সমিতির অফিসের সামনে এই সংবর্ধনা অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক কমিটির সাধারণ সম্পাদক ডক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে তরিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী গাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল জব্বার, মাওলানা আলতাফ মাহমুদ সহ তত্ত্বাবধায়ক কমিটির সদস্যরা, নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল হান্নান গাজী সাধারণ সম্পাদক আবিদুর রহমান টুকুনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। সিরাজগঞ্জের বিএনপির সভাপতি জাহিদ মোল্লার নামে মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, ৩০ জানুয়ারি বিএনপির সভাপতি জাহিদ মোল্লা ও দলের নেতৃবৃন্দর বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যার হুমকি শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এ সময় বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক কারি মঈনুল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ইউনুস শিকদার, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহ উপস্থিত ছিলেন। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৯৬ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি দায়িত্বাধীন বাংলা বাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছাকান্দি, পানুমতুমাই, কালা সাদেক, দমদমিয়া, লারফাস, মিলানাটালি, তামাবিল, শ্রীপুর এবং ডিবি হাওয়ার বিপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা ও অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে। একই সাথে মাদকদ্রব্য সহ এক আসামিকেও আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৯৬,৭৪,০০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে দিনাজপুরের পার্বতীপুরে অনিশ্চিত হয়ে পড়েছে একই প্রতিষ্ঠানের ৩৪ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। উপজেলার মহম্মদপুর ইউনিয়নের চাকলা বাজার অবস্থিত মিতালি উচ্চ বিদ্যালয় হতে চলতি বছর তাদের এসএসসি পরীক্ষা অংশ নেওয়ার কথা রয়েছে। তবে অজ্ঞাত কারণে ভুল তথ্য সম্বলিত রেজিস্ট্রারের কার্ড ও প্রবেশপত্র শিক্ষার্থীদের মাঝে সরবরাহের পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের দাবি, ফরম পূরণের সময় প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হলেও বিদ্যালয়ের সংশ্লিষ্টদের অবহেলায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জীবন। ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কোমলমতি শিক্ষার্থীরা। কারো কারো আব্বুর নামও ভুল, আব্বুর নামও ভুল, তো এগুলো যে ভুলগুলো আছে, তো এগুলো তো আমাদের সংশোধন না হলে পরবর্তীতে আমরা তো ইয়ার শিকার হবো, এত একটা শিকার হবো। দেওয়া আছে মোতাহার হোসেন শাহ, কিন্তু দিচ্ছে মোতাহার হোসেন। এটাই তো আমাদের জীবনের প্রথম ধাপ, যে সার্টিফিকেটটা যে ভুল করছে, নাহলে পরবর্তীতে তো আমরা আগাইতে পারবো না। আর ভুল হতে পারে দুই একজনকার, কিন্তু সবারই যে ভুল হবে এটা তো আমরা মানতেছি। কাগজপাতি আমরা সঙ্গে যাওয়া ঠিক জমা দিছি, কিন্তু স্যারেরা এগুলো ভুল করছে। তাই আমাদের অ্যাডমিট কার্ডে যে ভুলটা আছে আমরা চাই যে ওটা যেন পরীক্ষার আগেই ঠিক হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 11টার দিকে রহনপুর পৌর এলাকার খয়েরবাত মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ওই মহল্লার আব্দুল সামাদের ছেলে, মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সোনুর স্ত্রী ও শিবগঞ্জ উপজেলার আরঘাটাহাট গ্রামের রাকিব। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ 2 জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
ফরিদপুরের ভাঙ্গায় সুলতানা AR ট্রাভেলস এজেন্সি ও নাজাত গ্রুপের আয়োজনে হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মসূচি ও এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার উপজেলার খন্দকার টাওয়ারের সম্মেলন কক্ষে মাওলানা ইমরান হোসেনের সঞ্চালনায় গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানা AR ট্রাভেলস এজেন্সির পরিচালক সুলতানা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হজ যাত্রীবৃন্দ। আগে মানুষজন লঞ্চে গেছে 20 দিনে 25 দিনে